আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। খুলনায় যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয় হত্যাকারীরা। মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি ছিলেন। পুলিশ জানায়, বাড়ির সামনে প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। দেশের সার্বিক পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্থনীতির এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে নির্বাচন বিলম্বের পায়তারা চলছে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করে নেতাকর্মীরা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গো ধরে থাকলে পরে অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার আহ্বান জানান। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুদুর। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায়। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি গণ আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে। যশোরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। এদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি বা বিএনপি পন্থী নয়, বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন চায় এনসিপি। যশোর প্রতিনিধি বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 11তম দিনে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কারণে সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি বলেন, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে কোটি কোটি মানুষ দরকার হয় না, একজনই যথেষ্ট। নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। বক্তৃতার এক পর্যায়ে নাহিদ বলেন, হাসিনা 16 বছরে সব সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণ দলীয়করণ করেছেন, এবার আর আমরা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে দেব না। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। খালি হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। এদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি বা বিএনপি পন্থী নয়, বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন চান তারা। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এনসিপি নেতারা নড়াইল থেকে যশোরে আসেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন তারা। আব্দুল হামিদ, আরটিভি।
সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে হত্যা মামলার আসামি 2 জনকে দল থেকে আজীবন বহিষ্কার করে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল। আর এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অর্ণব গফুরের রিপোর্ট। গেল বুধবার স্যার সলিমুল্লাহ মেডিকেলের সামনে যুবদল নেতার নেতৃত্বে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। ঘটনার 2 দিন পর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে দেশব্যাপী। এতে নড়ে চড়ে বসে প্রশাসন। নিহতের বড় বোনের মামলার প্রেক্ষিতে এজাহারভুক্ত মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ। আর কেরানীগঞ্জ থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। হত্যা মামলায় নাম থাকায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ মামলায় শৈথিল্য না দেখানোর আহ্বানও জানিয়েছে যুবদল। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে ঘায়েলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা হতে পারে। ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও লাশকে পদতলিত করার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে বলে ফেসবুক পোস্ট করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ ডেকেছে নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 11 জুলাইকে আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিশ্ববিদ্যালয় উন্মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 11 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধ আন্দোলনকারীদের সাহস সঞ্চার করেছিল। পরে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের সঙ্গে মত বিনিময়ে তিনি আহ্বান জানান। ভারতকে জুলাই গণহত্যার সহযোগী আখ্যা দিয়ে বিচারের জন্য শেখ হাসিনাকে হস্তান্তরের দাবিও জানান মাহমুদুর রহমান। আর জুলাইকে অবমূল্যায়নকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শহীদ পরিবারের জন্য সুরক্ষা আইন করতে সরকারের প্রতি আহ্বান জানান মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। একটা মামলা করে সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি নিবেদন আছে। সকল শহীদ আমাদের গর্বের সন্তান, গর্বের মানুষ। তাদেরকে কোনো দলের আবদ্ধে আপনারা আটকাবেন না। 24কে যারা টিজ করবে, আন্ডারমাইন্ড করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগামী 5ই আগস্টের মধ্যে আমাদের শহীদ পরিবারের জন্য একটা আইন করেন আপনারা, সুরক্ষা আইন। কেন একটা শহীদ পরিবারের মেয়ে ধর্ষিত হলো, এই দায়িত্ব সরকার নিতে হবে না? মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে গত 18 মাসের নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR। বিজ্ঞপ্তিতে বলা হয় 2017 সালে মিয়ানমার থেকে প্রায় 7.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটি সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। নতুন আশ্রয়প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে নারী শিশুসহ 10 জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোরে তাদের পুশ ইন করে BSF ব্যাটালিয়ন 22 বামুরবিল ক্যাম্পের সেনারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। আটককৃতরা ভারতের নয়াদিল্লিতে বসবাস করতেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে। এরই মধ্যে তাদেরকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সদর উপজেলার ৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পরশুরাম ও ফুলগাজীতে পানি নেমে নিচের দিকে গড়াচ্ছে। ফলে ছাগলনাইয়া উপজেলা সহ ফেনী সদরের কাজিরবাগ, মোটবি, ফাজিলপুর ও ধর্মপুরে আংশিক বন্যা কবলিত হয়েছে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কমায় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নামছে ধীরগতিতে। বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝির ঘাট এলাকায় প্রবল বসনা নদীর পানির তীব্র স্রোতে ভয়াবহ ধস নেমে প্রায় ৫০০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে অন্তত ২৬টি দোকান, 15টি বসতবাড়ি নদীতে ভেসে গেছে। এতে মানবেতর জীবনযাপন করছে ওই এলাকার মানুষ। তাদের একটাই দাবি, জরুরি ভিত্তিতে অত্র এলাকায় স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেন সর্দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল সোমবার বিকেল ৪টায় হঠাৎ করে প্রায় ২০০ মিটার জুড়ে বাঁধ ধসে পড়ে। এই ভাঙন অব্যাহত থাকায় দফায় দফায় প্রায় ৪৫০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে যায়। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে ওইসব এলাকার মানুষ। তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে কোনো রকম জীবনযাপন করছে। মাল সামানা গুছাইতে গেছে, ওরা ডালা খুলছে, ডালা খুললে মনে বুঝেন চাল দিয়ে কিছু বাড়ায়, এই চাল দিয়ে গেল গা। সম্পূর্ণ বিল্ডিং টিল্ডিং যা আসলো দোকান পাটলে সব গেছে গা। থাকার মতো কোনো স্থান নাই, আমাদের বাড়িঘর সব বিক্রি হয়ে গেছে। আমরা মনে করি অনেক অসহায়। পানি ঘুরতে 10 মিনিটের মধ্যে দোকান সাফা। বাড়িঘর কোনো কিছু ছড়ানোর কোনো কিছু নাই, সব নিয়ে গেছে নদীতে। যারাই নেই মানে সরকার থেকে আমরা সবার সাহায্য চাই। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারিক হাসান জানান, ভাঙন প্রতিরোধে তাদের যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল থেকে ডাম্পিং শুরু করছি এবং এই ভাঙন প্রতিরোধে আমাদের কাজ অব্যাহত থাকবে, চলমান থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, নগদ টাকা ও কয়েকটি পরিবারকে ঢেউটিন সহায়তা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে তাদের ৩০ জন পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়াও আমরা ২৬টি পরিবারে অর্থ এবং টিনের সহায়তা দিয়েছি। জরুরি ভিত্তিতে ওই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে তাদের গ্রাম রক্ষা করার ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। দেশে গেল ২৪ ঘন্টায় ১৩৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময় মৃত্যু হয়নি কারোর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। অন্যদিকে এ সময় করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন, তবে মৃত্যু শূন্য ছিল ৩টি। চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫ জনে, আর মৃত্যু হয়েছে ২৫ জনের। সিলেটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩ কোটি ২০ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে। এ উপলক্ষে জেলার জিন্দাবাজার অফিসে দাবি পরিশোধ প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NBA এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয় এটি। সভাপতিত্ব করেন NBA এর প্রেসিডেন্ট ডাক্তার সাকলায়েন রাসেল। সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব ও গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সকলকে মুগ্ধ করে তোলেন নিউজ প্রেজেন্টাররা। অনুষ্ঠানে NBA এর সকল সদস্যদের অংশগ্রহণ প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
পাকিস্তানের বেলুচিস্তানে অপহরণের পর বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে অন্তত ৯ যাত্রী। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক বাস থেকে যাত্রীদের অপহরণ করে বন্দুকধারীরা। গুলিবিদ্ধ হওয়ার পর মরদেহগুলো পাহাড়ে পড়ে থাকতে দেখা গেছে। বাসটি বেলুচিস্তান থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে বেছে বেছে পাঞ্জাবের বাসিন্দাদেরকেই হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিরীহ মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন তারা। এ পর্যন্ত কেউ ঘটনার দায় স্বীকার করেনি। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গাফিলতির অভিযোগে ৬ মার্কিন সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিক্রেট সার্ভিস বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্তের আদেশ জারি করে। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। তবে সাজাপ্রাপ্তদের নাম কিংবা বরখাস্তের প্রকৃত কারণ প্রকাশ করেনি সংস্থাটি। গেল বছরের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ট্রাম্প। পাশের ভবনে একটি ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আলোচনার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সকাল থেকে টানা আক্রমণে একদিনে নিহত হয়েছে ৮২ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। এই হামলাকে গাজায় চলমান গণহত্যার ধারাবাহিকতা আখ্যা দিয়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশে আর্জেন্টিনার লাখ লাখ ফুটবল প্রেমী রয়েছে, যা দেশটির জন্য গর্বের। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো চেসা। ফুটবল প্রেমে দুই দেশের এই সৌহার্দ্য আরও গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই রাষ্ট্রদূত। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল নিয়ে দেশটির উন্মাদনা বিস্মিত করেছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। সন্ধ্যায় উত্তরার ৪ নম্বর সেক্টরের টার্ফ মাঠে অনুষ্ঠিত ক্লাব 40+ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।